তোমরা যারা ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের ভূগোলের যে ৩য় অধ্যায় আছে বায়ুমণ্ডলে, সেখান থেকে ২ মার্কের গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। এই যে আলোচনাটা, এই যে নোটসটা আমি আলোচনা করব, এই নোটসটা কিন্তু সম্পূর্ণ ছবি সহ তোমাদের ভালো করে তৈরি করা হয়েছে। এই নোটসটা সম্পূর্ণ বুঝিয়ে দেবো আজকের ক্লাসে। কোনগুলো গুরুত্বপূর্ণ ২০২৬ সালে সেগুলো কিন্তু একেবারে আলোচনা করব। তার সাথে এই নোটসের সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটার জন্য তোমরা নিচে একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করবে। সেখান থেকে কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে। আমি WhatsApp দিচ্ছি না, কারণ WhatsApp এ একজনকে দিতে কিন্তু সমস্যা হয়। সেক্ষেত্রে আমি যে টেলিগ্রাম, সেই টেলিগ্রামে একেবারে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা সকলেই বিভিন্ন পিডিএফ সংগ্রহ করতে পারবে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো আজকে তোমাদের যে ৩য় অধ্যায় অর্থাৎ বাড়িমণ্ডল থেকে কিন্তু অলরেডি আমি যে এমসিকিউ প্রশ্ন তার কিন্তু আলোচনা করে দিয়েছি। তো সেই আলোচনা দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া ভূগোলের কিন্তু ৫ মার্কের বড় প্রশ্নের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি এবং তোমাদের আজকে বায়ুমণ্ডল থেকে ২ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করছি উত্তরসহ। এর পরবর্তীতে তোমাদের যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু একে, একে আমি বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এভাবেই আলোচনা করব। তাছাড়া তোমাদের ম্যাপ পয়েন্টিং এর সাজেশনটাও খুবই তাড়াতাড়ি আসবে এবং অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা, ইতিহাস এগুলোর কিন্তু সাজেশন অলরেডি আপলোড করা হয়েছে। তো সেগুলো কিন্তু দেখে নিতে পারো। সেগুলো কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা অবশ্যই ক্লাসগুলো পরপর দেখতে পারবে। তো আজকে শুরু করছি তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার দিয়ে। আমি বায়ুমণ্ডল চ্যাপ্টার দিয়ে শুরু করলাম কারণ তোমাদের যেহেতু যখন আমি ক্লাসটা দিচ্ছি তখন যেহেতু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিছুটা হেল্পফুল হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা ভালো করে নিতে পারো। ক্লিয়ার? তো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, পিডিএফটা কিন্তু সম্পূর্ণ এভাবে কালারফুল হবে। তোমাদের কিন্তু এই পিডিএফটাই দেওয়া হবে টেলিগ্রামে। তো অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আর তোমাদের অন্যান্য যে সমস্ত পিডিএফগুলো আছে সেগুলো আমি টেলিগ্রামে একে, একে আপলোড করে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত পিডিএফ সংগ্রহ করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তো শুরু করছি, দেখো, মাধ্যমিক ২০২৬ ভূগোল নোটস বায়ুমণ্ডল ২ মার্কের প্রশ্ন। এটা কিন্তু সম্পূর্ণ আমি বেশি বড় করব না ক্লাসটা, আমি জাস্ট বলে দেব। দেখো, প্রথম প্রশ্ন, সমুদ্র তরঙ্গ কাকে বলে? এই প্রশ্নটা ২ মার্ক প্লাস ১ মার্কের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমি উত্তরটা বলে দিচ্ছি। সমুদ্র তরঙ্গ বলতে ভূপৃষ্ঠের জলরাশি বায়ুর প্রভাবে যখন কোনো স্থানে একই অবস্থানে থেকে শুধু উলম্বভাবে ওঠানামা করে, অর্থাৎ জলরাশি অনুভূমিক সরে না, তখন তাকে সমুদ্র তরঙ্গ বলা হয়। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে বায়ুপ্রবাহ বা সমুদ্রের তলদেশের ভূমিকম্পন। তো সমুদ্র তরঙ্গটা কি? সমুদ্র তরঙ্গ হচ্ছে যে ভূপৃষ্ঠে যে জলরাশি আছে সেটা কিন্তু বায়ুর প্রভাবে যখন একই স্থানে থেকে উলম্বভাবে ওঠানামা করে, জলরাশিটা কিন্তু অনুভূমিক নয়, উলম্বভাবে ওঠানামা করে, তাকেই কিন্তু সমুদ্র তরঙ্গ বলা হয়। এবং এর প্রধান কারণ কি আছে? বায়ুপ্রবাহ বা সমুদ্রের তলদেশের ভূমিকম্পন। ক্লিয়ার? তারপরে পরবর্তী কোয়েশ্চেন। ১ সেকেন্ড একটু ছোট করে নিই। হ্যাঁ। সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোতের ৪ টি পার্থক্য। সমুদ্র স্রোতের ৪ টি পার্থক্য হচ্ছে, এভাবে পয়েন্ট করে লিখবে। তোমরা ছক করে লিখতে পারো। ছকের মধ্যে ১ম এ বৈশিষ্ট্য লিখবে বা বিষয়টা লিখে বিষয়ের জায়গায় এই যে টপিকটা আছে চলন সেটা লিখবে। বাকিগুলো তোমরা সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত এভাবে লিখে পয়েন্ট করে ছক করে কিন্তু পার্থক্যটা করতে পারো। আমি কিন্তু এভাবে দিয়েছি। দেখো, ১ নম্বর চলন। সমুদ্র তরঙ্গ হলো ভূপৃষ্ঠে জলরাশির উলম্বভাবে ওঠানামা। আর সমুদ্র স্রোত কি? সমুদ্র স্রোত হচ্ছে জলরাশির অনুভূমিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহ। উৎপত্তির কারণ। সমুদ্র তরঙ্গ সাধারণত বায়ুপ্রবাহ বা ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়, আর সমুদ্র স্রোত সৃষ্টি হয় বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, উষ্ণতা ও লবণাক্ততার পার্থক্যের জন্য। নেক্সট, প্রভাব। সমুদ্র তরঙ্গ উপকূলে এসে আছড়ে পড়ে ভূমিরূপ পরিবর্তন ঘটায়, আর সমুদ্র স্রোত উপকূলে বরাবর প্রবাহিত হয়, জলবায়ু ও সামুদ্রিক উপাদান পরিবহনে ভূমিকা রাখে। ৪ নম্বর, স্থায়িত্ব। সমুদ্র তরঙ্গ সাধারণত সাময়িক ও অনিয়মিত এবং সমুদ্র স্রোত হচ্ছে স্থায়ী ও নিয়মিতভাবে প্রবাহিত হয়। তো এই ৪ টি পয়েন্টে তোমরা পার্থক্য লিখবে, অবশ্যই কিন্তু ফুল মার্ক পাবে। এটা কিন্তু ৩ মার্কের ক্ষেত্রেও দেওয়া হয়। আমি ৩ মার্কের জন্য এটা বলছি না, আমি জাস্ট ২ মার্কের জন্য বলছি। ৩ মার্কের জন্য কিন্তু আলাদা ক্লাস তোমাদের দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখো। পরবর্তী, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের ৪ টি পার্থক্য। উৎপত্তি। ১ নম্বর, উষ্ণ স্রোত ক্রান্তীয় অঞ্চলে তৈরি হয়, অর্থাৎ উষ্ণ, এবং শীতল স্রোত মেরু অর্থাৎ শীতল অঞ্চলে তৈরি হয়। প্রধান কারণ, প্রবাহের ধরন। উষ্ণ স্রোত সাধারণত পৃষ্ঠস্রোত অর্থাৎ বহিঃস্রোত হিসাবে প্রবাহিত হয়। শীতল স্রোত মূলত অন্তঃস্রোত সমুদ্রের গভীরে অর্থাৎ অন্তঃস্রোত হিসেবে কিন্তু প্রবাহিত হয়। জলবায়ুর প্রভাব। উষ্ণ স্রোত প্রবাহিত অঞ্চলের উষ্ণতা বাড়ায় এবং শীতল স্রোত প্রবাহিত অঞ্চলে উষ্ণতা কমায়। জলের বৈশিষ্ট্য। উষ্ণস্রোত অঞ্চলে জলের তাপমাত্রা লবণতা কম থাকে এবং শীতল স্রোত অঞ্চলে জলের তাপমাত্রা লবণতা বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, শৈবাল সাগর। এভাবে কিন্তু ছবি দেওয়া আছে, যেগুলোতে ছবি দরকার সেগুলো কিন্তু ছবি দেওয়া হয়েছে। শৈবাল সাগর কাকে বলে? শৈবাল সাগর
হলো মহাসাগরের মধ্যভাগে স্রোতহীন শান্ত আগাছা ভরা জলভাগ, যেখানে প্রচুর শৈবাল ও সামুদ্রিক আগাছা জন্মায়। এটি পৃথিবীর একমাত্র সাগর যেখানে কোনো উপকূল নেই এবং প্রধানত উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। দেখতে ছবিতে দেওয়াই আছে যেটা শৈবাল সাগর। পরবর্তী পরবর্তী প্রশ্ন, মগ্নচড়া কাকে বলে? মগ্নচড়া হলো সমুদ্রের উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যায়। এরপর হিমশৈলের মধ্যে থাকা নুড়ি, কাঁকর, পলি, পাথর ইত্যাদি সমুদ্রতলে জমে দীর্ঘদিন ধরে যে অগভীর চড়া তৈরি হয় তাকে বলা হয় মগ্নচড়া। এগুলো মাছের জন্য আদর্শ আবাসস্থল, তাই মগ্নচড়া অঞ্চলে বিখ্যাত মৎস্য শিকার ক্ষেত্র হিসেবেও বলা হয়। আর গ্র্যান্ড ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম মগ্নচড়া। উপরে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণে বিখ্যাত, কারণ এটা 2 মার্কের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় অনেক সময়, দেখে রাখবে। গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণ বিখ্যাত কারণ এখানে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে প্রচুর প্ল্যাঙ্কটন জন্মায়, যা মাছের প্রধান খাদ্য। এই অগভীর ও পুষ্টি সমৃদ্ধ অঞ্চলে কড, হ্যাডক, হেরিং সহ নানা মাছের আধিক্য থাকে, ফলে এটি বিশ্বের অন্যতম মৎস্য সমৃদ্ধ মৎস্য শিকার কেন্দ্র। নেক্সট কোশ্চেন, হিমপ্রাচীর কাকে বলে? আটলান্টিক মহাসাগরের সুমেরু অঞ্চল থেকে আগত ল্যাব্রাডর স্রোত ও শীতল গাঢ় সবুজ জল এবং উপসাগরীয় স্রোতের উষ্ণ গাঢ় নীল জল পাশাপাশি কিন্তু বিপরীত থেকে প্রবাহিত হয়। এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝে একটি নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট দেখা যায়। এই সীমারেখাকে কি বলা হয়? হিমপ্রাচীর বলা হয়। খুব গুরুত্বপূর্ণ, হিমশৈল ছবিটা দেখতে পাচ্ছ। হিমশৈল হলো সমুদ্রের জলে ভাসমান ও গতিশীল বিশালাকার বরফের স্তূপ, যা মূলত মেরু অঞ্চলের হিমবাহ বা বরফের তাক ভেঙে গিয়ে তৈরি হয় এবং খোলা সমুদ্রে ভেসে বেড়ায়। হিমশৈলের মাত্র 1/10 জলের ওপরে দেখা যায়, বাকি 9 জলের নিচে থাকে। তাই এগুলো জাহাজ চলাচলের জন্য বিপজ্জনক। নেক্সট, মুখ্য জ্বর ও গৌণ জ্বরের 4টি পার্থক্য লেখো। উত্তর, অবস্থান। প্রথম পয়েন্ট, মুখ্য জ্বর হয় পৃথিবীর সেই স্থানে যা চাঁদের ঠিক সামনে থাকে, আর গৌণ জ্বর হয় পৃথিবীর চাঁদের বিপরীত পাশে, অর্থাৎ মুখ্য জ্বরের প্রতিপাত স্থানে। সৃষ্টির কারণ, মুখ্য জ্বর চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির টানে সৃষ্টি হয়। গৌণ জ্বর পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক বলের কারণে হয়। নেক্সট কোশ্চেন, প্রাবল্য জলস্ফীতি। মুখ্য জ্বরে জলস্ফীতি প্রাবল্য বেশি, গৌণ জ্বরে এগুলো অনেক কম। নাম মুখ্য জ্বরকে চন্দ্রজোলা বলা হয় এবং গৌণ জ্বরকে পরোক্ষ জ্বরও বলা হয়। তো এই হলো 4টি পার্থক্য। তবে ভরা কোটাল মরা কোটালের 4টি পার্থক্য ঘটার সময়, ভরা কোটাল হয় অমাবস্যা পূর্ণিমার তিথিতে, যখন সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখায় থাকে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী সপ্তমী তিথিতে, যখন সূর্য চাঁদের পৃথিবীর সাথে সমকোণে থাকে। 2 নম্বর, জোয়ারের প্রাবল্য। ভরা কোটালে জোয়ারের জলস্ফীতি উচ্চতা সবচেয়ে বেশি, মরা কোটালে জোয়ারের জলস্ফীতি উচ্চতা কম। কারণ ভরা কোটালে চাঁদ ও সূর্যের সম্মিলিত আকর্ষণ কাজ করে, মরা কোটালে চাঁদ ও সূর্যের আকর্ষণ একে অপরের বিরোধী হয়। প্রভাব, ভরা কোটালের সময় নদী, মোহনা, মাছ ধরা সহ নৌ চলাচলের সুবিধা বেশি, মরা কোটালে এসব কাজকর্মের সুবিধা কম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু বুঝতে অত অসুবিধার হওয়ার কথা না, তাই কিন্তু আমি জাস্ট বলে দিলাম। পরবর্তী কোশ্চেন, অ্যাপোজি কাকে বলে? অ্যাপোজি হলো চাঁদ যখন উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করে, অর্থাৎ প্রায় 4,07,000 কিলোমিটার, তখন সেই অবস্থানকে অ্যাপোজি বলে। এই সময় চাঁদের আকর্ষণ কম থাকায় জ্বরের তীব্রতাও কম হয়। নিচে অবস্থান দেখতে পাচ্ছ, অ্যাপোজি, পেরিজি। অ্যাপোজি অর্থাৎ পৃথিবী যখন সবচেয়ে দূরে থাকে। পেরিজি থাকে উল্টো। পেরিজি হলো যখন চাঁদের উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, তখন সেই অবস্থানকে পেরিজি বলে। এই সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব প্রায় 3,56,000 কিলোমিটার হয়। এই অবস্থানে পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বেশি থাকায় প্রবল জোয়ারের সৃষ্টি হয়। তারপরে এর শেষ প্রশ্ন, বান ডাকা কি? বান ডাকা হলো ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে উল্টে খাতে প্রবেশ করে, ফলে নদীতে হঠাৎ উচ্চ ঢেউ ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং গর্জনের মতো শব্দ শোনা যায়। এই ঘটনাকেই বান ডাকা বলে। তো এই ছিল তোমাদের বায়ুমণ্ডল থেকে 2 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরেও কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো 2 মার্কের ক্ষেত্রে। যেহেতু 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে একটু বেশি প্রশ্ন পড়তে হয়, তাই আমি কিন্তু এরপরে আরেকটা পার্ট নিয়ে আসবো এই অধ্যায় থেকে। অবশ্যই কিন্তু সেই পার্টটাও দেখবে। আর এই পিডিএফের জন্য বলে দিলাম, টেলিগ্রামের লিঙ্কে জয়েন করলে সেখান থেকে কিন্তু সমস্ত পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন, আর তোমাদের 5 মার্কের সাজেশন দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ক্লাসটা বেশি বড় করালাম না, আমি কিন্তু বেশি বড় করাচ্ছি না ক্লাসগুলো, জাস্ট তোমাদের যতটা দরকার ততটা বলে কিন্তু ক্লাসগুলো করে দিচ্ছি। তো এর পরবর্তী তোমাদের কোনো অন্যান্য সাজেশন আসবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ করে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।